সবাই খেয়াল করে ফেলেন। আচ্ছা, তাহলে ব্লক কমেন্ট মোটামুটি আমি ধরে নিচ্ছি যে একটা পর্যায়ে গেছে। তারপরে আমি আজকালকার ভিতরে দেখে নেক্সট ক্লাসে আপনাদেরকে নিয়ে অ্যাসেসমেন্ট করবানে যে কোথায় কোনো সমস্যা আছে কিনা বা কার কি ঝামেলা। কারণ আমি ফাইলগুলো এখনো দেখতে পারিনি, ঠিক আছে? আমি দেখে আমি ওটা অ্যাসেসমেন্ট জানাবো। যাই হোক, এখন আহ, আমরা নো ফলো ব্যাকলিং বলছি যে 4টা উপায় শিখবো, তার একটা ব্লক কমেন্ট আমাদের মোটামুটি একটা পর্যায়ে কমপ্লিট। দ্বিতীয় যে পার্ট আছে এটা হলো কন্টেন্ট শেয়ার ব্যাকলিং, ঠিক আছে? এখন কন্টেন্ট শেয়ার ব্যাকলিংটা মূলত কি? দেখেন, আমরা ব্লগ কমেন্টে কি করেছি, অন্যের কন্টেন্টের কমেন্ট সেকশনে যে কমেন্ট করে ব্যাকলিংটা করে আসছি। আর কন্টেন্ট শেয়ার আমরা করব হচ্ছে, মনে করেন যে যে প্ল্যাটফর্ম গুলোতে ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কন্টেন্ট পাবলিশ করা যায়, এরকম কিছু প্ল্যাটফর্ম আছে যে যেখানে ফ্রি। হ্যাঁ, অয়ন? যেটা বলছিলাম, দেখেন, তাহলে মোটামুটি আমরা ব্লগ কমেন্ট করেছি। এখন অন করে দিছি। এখন আমরা হচ্ছে যে আরেকটা ব্যাকলিংকের পদ্ধতি কন্টেন্ট শেয়ার, সেটা নিয়ে কাজ করবো। এখন কন্টেন্ট শেয়ার বলতে আসলে কি? কন্টেন্ট শেয়ার বলতে যে প্ল্যাটফর্ম গুলোতে ফ্রিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কন্টেন্ট পাবলিশ করা যায় এবং কন্টেন্টের ভিতর থেকে ব্যাকলিং করা যায়, সেটাই মূলত কন্টেন্ট শেয়ার ব্যাকলিং। রোগী সুস্থ হয়ে গেছে, তো প্রজেক্টরের ঝামেলা হচ্ছিল। তো এখন এই কন্টেন্ট শেয়ার ব্যাকলিংকের জন্য দেখেন, আমরা যেহেতু এখানে কন্টেন্ট পাবলিশের মাধ্যমে ব্যাকলিং করব, তাই না? কন্টেন্ট পাবলিশ করে ব্যাকলিং করার জন্য তাহলে অবশ্যই আমার কন্টেন্ট প্রয়োজন, নাকি? ধরেন আমরা যে কোনো প্ল্যাটফর্মে একটা কন্টেন্ট পাবলিশ করব, করে সেই কন্টেন্টের ভিতর থেকে ব্যাকলিংটা করে দেব। এটা হলো কন্টেন্ট শেয়ার ব্যাকলিংকের মেন কাজ। এখন তাহলে এই কন্টেন্ট যে পাবলিশ করব সেই প্ল্যাটফর্ম তো আছে, এ খুঁজে পাওয়া কোনো ব্যাপার না, বা আমরা একবার দেখলেই বের করতে পারবো। তো সেইখানে যে কন্টেন্টটা তো পাবলিশ করতে হবে, তাহলে কন্টেন্ট লাগবে প্রথম জিনিস। আচ্ছা, দ্বিতীয়ত কন্টেন্টের সাথে লাগবে ছবি। তাহলে আমাদের প্রথম কাজ হলো এই দুইটা জিনিস রেডি করা। তারপরে গিয়ে আমি কন্টেন্ট পাবলিশ করব, কি করব সেটা পরের বিষয়। প্রথম দরকার কন্টেন্ট এবং ছবি। তো কন্টেন্টের যে বিষয়টা, আমরা কি জানি যে আমরা কি অন্য মানুষের কন্টেন্ট কপি করে পাবলিশ করতে পারবো? সেটা করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, আপনি এআই বলেন বা চ্যাট জিপিটি বলেন, এগুলো দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করলেও সেই কন্টেন্ট গুলা গুগল বা সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করবে না, ঠিক আছে? এটাও একটা মেইন রিজন আমরা এআই দিয়েও কন্টেন্ট তৈরি করতে আসলে পারবো না, ঠিক আছে? বা পারলেও সেগুলো প্রিমিয়াম দিয়ে করতে হয়, অনেক ঝামেলা আছে, সেখানে অর্থ ব্যয় আছে। তো এই পারপাজে আসলে এত কিছু আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে কন্টেন্টটা কিভাবে পাবো? তাহলে আর একটা অপশন থাকে, নিজে লিখতে হবে। কিন্তু নিজে লেখা তো একেবারে সহজ কাজ না। আপনি ইংরেজিতে বলেন, বাংলায় বলেন, যে কোনো বিষয়ে একটা কন্টেন্ট লেখা কিন্তু একটা আলাদা বিষয় আছে। এখানে লেখার হাত সবার থাকে না, বা সবার ওই ধৈর্যও নাই আসলে যে লিখে আমি একটা কন্টেন্ট পাবলিশ করবো। তো এই জন্য তাহলে আমরা কি করব, কন্টেন্ট গুলা আমরা, তাহলে এখানে মেইন হেডেক হয়ে দাঁড়ালো যে কন্টেন্ট পাবো কোথায় বা কন্টেন্ট পাওয়ার পদ্ধতি কি। তো দেখেন, যে ওয়েবসাইট গুলা আপনার এক্সপায়ার হয়ে গেছে, মানে এক্সপায়ার বলতে কি, ধরেন একটা সময় তারা ছিল, ধরেন এই 25-এর হয়তো বা গত মাস পর্যন্তও ছিল, তো সেই ওয়েবসাইট গুলো এখন আর ইন্টারনেটে নাই বা লাইভ নাই। আসলে এরকম অনেক ওয়েবসাইট, ঠিক আছে? এত দেরি হলো কেন? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে এবার? আপনি কোথা থেকে, রোজ কেশবপুর থেকে আসেন নাকি রেগুলার? অনেক দূর তো, কষ্ট হয়ে যায় না? বাসে চলে আসেন। আর মনিরামপুরের ভিতরে যদি একবার জ্যাম বেঁধে যায়, মনিরামপুর বাজারে ভিড় হয় না? হ্যাঁ, অনেক চিপ আমার। তো এই যে বিষয়টা আমি বললাম, যে ওয়েবসাইট গুলা মূলত এক্সপায়ার হয়ে গেছে,
আপনি যেহেতু দেরি করে আসেন আরেকবার একটু বলি যে আমরা কি করতেছি। আমরা করতেছি আজকে কন্টেন্ট শেয়ার ব্যাকলিংক। ঠিক আছে? এখন কন্টেন্ট শেয়ার ব্যাকলিংকের মেন কাজ হলো বিভিন্ন প্ল্যাটফর্মে কন্টেন্ট পাবলিশ করে ব্যাকলিংক করা যায়। ঠিক আছে? তো সেই কাজটা আমরা করতেছি আজকে এখন। তাহলে আমরা এই যে প্ল্যাটফর্ম গুলোতে কন্টেন্ট পাবলিশ করবো, এই কন্টেন্ট আমাদের প্রয়োজন, তাই না? কন্টেন্ট বলতে একটা প্রবন্ধ বলেন বা একটা সেটা কি বলা যায়, একটা আহ, মানে কম্পোজিশন বলেন, মানে একটা কন্টেন্টের তো একটা মিনিমাম একটা লেন্থ থাকে। সো ওই লেন্থে তো আমার একটা কন্টেন্ট পাবলিশ করতে হবে। তো এই কন্টেন্ট কিন্তু আমরা অন্য ওয়েবসাইট থেকে কপি করতে পারবো না, আবার এআই দিয়েও লিখতে পারবো না। লিখলে সেই কন্টেন্ট গুলো আমার ওইখানে ইন্ডেক্স হবে না, বা ওই কন্টেন্ট গুলো আমার ওইখানে গুগল যদি কাউন্টই না করে, তাহলে ওইখানে যে ব্যাকলিঙ্ক করবো সেই ব্যাকলিঙ্কও কাউন্ট হবে না। তাহলে এখানে আমরা কি পদ্ধতিতে বের করব? যে ওয়েবসাইট গুলা এক্সপায়ার হয়ে গেছে, সবাই ভালো করে খেয়াল করেন, এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার মিনস যে ওয়েবসাইট গুলা আগে লাইভ অবস্থায় ছিল, মানে ইন্টারনেটে সার্চ করলে তাকে পাওয়া যেত, সে বাইসে ছিল এক কথায়, কিন্তু এখন আর নেই, তার ডেট এক্সপায়ার হয়ে গেছে। মানে সেই ওয়েবসাইটটা মনে করেন কোনো কারণে ওই ওয়েবসাইটের মালিক আর রিনিউ করে নাই, বা সেই ওয়েবসাইটটা বন্ধ করে দিয়েছে। তাহলে ওই ওয়েবসাইটটা যেহেতু ইন্টারনেট থেকে এখন বন্ধ বা রিমুভ হয়ে গেছে, তাহলে ওর কন্টেন্ট গুলো যদি আমরা নিয়ে নতুন করে পাবলিশ করতে পারি, তখন কিন্তু এই কন্টেন্টটা গুগলে ইন্ডেক্স হবে। এটাকে ইন্ডেক্সিং বলে। যে কন্টেন্ট গুলা বা যে তথ্যগুলোকে গুগল তার নিজের খাতায় লিপিবদ্ধ করে বা তার খাতায় সংরক্ষণ করে, সেগুলোকে বলা হয় ইন্ডেক্সিং হওয়া। তো ইন্ডেক্সিং না হলে কোনো কিছুই গুগল কাউন্টের পর্যায়ে নেবে না। তাহলে আমরা যদি যে কন্টেন্ট গুলো ইন্টারনেটে লাইভ অবস্থায় ছিল, ওগুলো তো একসময় ইন্ডেক্স অবস্থায় ছিল, তো এখন যেহেতু লাইভ অবস্থায় নাই, তাহলে ওটা তো আর ইন্ডেক্সিং এর তালিকায় থাকবে না, তাই না? ওটা তো এখন আর মৃত হয়ে গেছে, মানে ওই পেজে তো এমনিও ঢোকা যাবে না। তাহলে ওই কন্টেন্ট গুলো যদি আমরা আবার নিয়ে নতুন করে আমার প্ল্যাটফর্ম দিয়ে আমি পাবলিশ করি, তাহলে কন্টেন্ট আবার জীবন্ত হবে। আর জীবন্ত হওয়া মানে ওই কন্টেন্টে যেহেতু একটা সময় ইন্ডেক্স ছিল, এখনো তাহলে ইন্ডেক্স হওয়ার পসিবিলিটি আছে, বা আপনি একটু চেষ্টা করলে সেগুলো ইন্ডেক্স করা যাবে। তাহলে আমরা এখানে মেন চ্যালেঞ্জ হলো সেই এক্সপায়ার হওয়া ওয়েবসাইট গুলো খুঁজে বের করা, এবং তাদের ভিতরে যে কন্টেন্ট গুলো ছিল ওই কন্টেন্ট গুলো খুঁজে বের করা। খুঁজে বের করে আমরা আমাদের প্ল্যাটফর্মে পাবলিশ করে সেটাতে ব্যাকলিংক করব। বুঝা গেল বিষয়টা? সোজা কথা হলো, এক্সপায়ার হয়ে গেছে যে সমস্ত ওয়েবসাইট, সেই সমস্ত ওয়েবসাইটের কন্টেন্ট আমরা খুঁজে বের করব। এটা হলো আমাদের প্রথম প্রায়োরিটি এই কাজে। কারণ আমার লাগবে কন্টেন্ট। তাহলে কন্টেন্ট আমি তো কারো কাছে কপি করে আনতে পারতেছি না, এআই দিয়েও জেনারেট করতে পারতেছি না, আবার নিজেও লিখতে পারতেছি না। তাহলে আমার উপায় হলো একটাই, যে যে সমস্ত ওয়েবসাইট এক্সপায়ার হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, ওই সমস্ত ওয়েবসাইটের কন্টেন্ট যদি আমরা খুঁজে আনতে পারি, তাহলে ওই কন্টেন্ট গুলো দিয়ে আমরা আমাদের কাজটা কমপ্লিট করতে পারবো। তাহলে এখন আসেন যে বলতে পারেন যে ভাই তাহলে কিভাবে পাবো? তো প্রথমত আমাদের যেটা করতে হবে, যে সমস্ত ওয়েবসাইট এক্সপায়ার হয়ে গেছে তাদের তালিকা বের করা। ঠিক আছে? এখন এটা কিন্তু হবে নিশ বেস। নিশ বেস বলতে, ধরেন আপনার ক্লায়েন্ট যে ওয়েবসাইটের কাজ দেবে, সেই ওয়েবসাইটের নিশের সাথে মিল রেখেই কন্টেন্ট বের করতে হবে। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে দেশে স্পোর্টস নিশের, আর আপনি খুঁজে নিয়ে আসলেন মনে করেন যে কিচেন নিশের, এটা তো হবে না, আপনাকে রিলেভেন্সি রাখতে হবে। ঠিক আছে? তো এখন তাহলে আমরা কি করব? নিশ বেস এই এক্সপায়ার্ড হওয়ার ডোমেইনের লিস্টগুলো বের করব, বা সাইটের লিস্টগুলো বের করব। তো এটার জন্য আজকে বেশ কিছু প্ল্যাটফর্মের নাম বলবো আমি, আপনারা নোট করে নিতে পারেন, অথবা মনে মনে যদি থাকে আপনাদের যাদের স্ট্রং ইয়ে আছে তারা মনেও রাখতে পারেন, বাট বেশ কিছু বলবো, অনেক সময় ভুলে যেতে পারেন, এটা স্বাভাবিক। তো দেখেন, প্রথম যে প্ল্যাটফর্মটার নাম আমি বলবো সেটার নাম হলো expireddomains.net। expireddomains.net। ঠিক আছে? সো এই প্ল্যাটফর্মে আমরা যাব প্রথম। তো এখানে এসে আপনার প্রথমে সাইন আপ করবেন, মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে? সাইন আপ কিভাবে করতে হয় আপনারা জানেন, যে এখানে আপনার একটা ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড দুইবার, আর এখানে যে মেইলে অ্যাকাউন্ট করবেন সেই মেইলটা দিয়ে সাইন আপে দিলে, আপনার যে মেইলটা এখানে বসাইছেন ওই মেইলের ইনবক্সে দেখবেন একটা কনফার্মেশন মেইল যাবে। সো জাস্ট ওটাতে ক্লিক করে দিলে অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। এরপরে আপনি চলে যাবেন হচ্ছে লগ ইনে। লগ ইনে যাওয়ার পরে যে আমার ইউজার আইডি পাসওয়ার্ড বসানো আছে, আমি লগ ইন দিলাম, দিলেও আমার দেখেন মেইলে একটা কনফার্মেশন মেইল গেছে। সো আমি কি করব? ওই মেইলে যাব।
এই যে বা কনফার্মেশন কোড যাবে, ঠিক আছে। তো আমরা কি করবো, জাস্ট কোডটা এনে বসে দিলে লগইন হয়ে যাবে। এই যে দেখেন, এটা হলো আমার কোড। সেই কোডটা জাস্ট কপি করে আমি ওখানে বসে দিলাম। তো আমরা এবার প্ল্যাটফর্মে ঢুকে গেছি আর কি, হ্যাঁ। তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যে নিশের উপরে কন্টেন্ট খুঁজতে চান সেই নিশের উপরে তো আপনার সাইডের লিস্ট বের করতে হবে প্রথমে। তো ধরেন এই যে ডোমেইন সার্চ এর অপশন, হ্যাঁ। তো আপনার যে নিশ, সেই নিশটা এখানে লিখবেন। কথার কথা আমার ক্লায়েন্টের নিশ হলো ফিশিং, তাহলে আমি লিখলাম ফিশিং, হ্যাঁ, লিখে সার্চ। তাহলে যে নিশ বলবে বা যে নিশ ক্লায়েন্টের হবে আমরা সেটা দিয়ে সার্চ দিয়ে দেবো, এখানে লিখে জাস্ট সার্চ দিয়ে দিব। ক্লিয়ার, বোঝা গেল? খুবই সিম্পল জিনিস। ওকে, এইবার দেখেন এখানে ডোমেইন লিস্ট চলে আসছে, ঠিক আছে। ওকে, এখন এখানে যে ডোমেইন গুলো আমরা দেখতে পাচ্ছি, এই ডোমেইন গুলো আমাদের একটা জিনিস আগে একটু বুঝতে হবে, সেটা হলো দেখেন, ধরেন একটা ওয়েবসাইটে 10টা পেজ আছে, কথার কথা। তো এই 10টা পেজ যদি আপনি প্রথমে ইন্ডেক্সের জন্য দেন, তাহলে প্রথমত কি করে, সার্চ ইঞ্জিন এটাকে ক্রল করে। ক্রল করা বলতে কি, ভিজিট করা আর কি, আমরা যদি সিম্পলি বলছি। ক্রল করা বলতে ভিজিট করা। সার্চ ইঞ্জিন এটাকে আগে ভিজিট করে, যে সে একে ইন্ডেক্স করবে কি করবে না। প্রথমে ক্রল করে, ক্রল করার পরে সিদ্ধান্ত নেয় যে সে ইন্ডেক্স করবে না করবে না। তো ইন্ডেক্স করা মানে সে তাকে সার্চের রেজাল্টে জায়গা দিয়ে দিল, সে গুগলের টপে বসার তখন যোগ্যতা রাখে। তো এখন একটা পেজকে ধরেন, একটা পেজের ভিতরে আপনি প্রচুর ভুলভাল ইনফরমেশন দিয়ে রাখলেন, প্রচুর বানান ভুল করলেন, প্রচুর গ্রামাটিক্যাল মিস্টেক করলেন। তো ওই পেজকে যদি গুগল কোনো কারণে ইন্ডেক্স করে এবং সেটা যদি গুগলের টপ পজিশনে যেতে পারে, তাহলে গুগলের যারা ইউজার বা যারা রেগুলার এটা ইউজ করে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে, তারা এখানে মিসগাইডেড হবে না, বা তারা তো বিরক্ত হবে। তো গুগল কি করে, যে কোনো, গুগল বলতে যে কোনো সার্চ ইঞ্জিন, সে যে কোনো পেজকে ইন্ডেক্স করার আগে ওই পেজটাকে আগে ভালো করে ক্রল করে দেখে, যাচাই করে যে এই পেজকে সে আসলে ইন্ডেক্সিং এ নেবে কি নেবে না, বুঝতে পারছেন। প্রথমে ক্রল করে। 10টা পেজ যদি একটা ওয়েবসাইটে হয়, নর্মালি 10 বার তো ক্রল হওয়ার কথা, কথা না, সিম্পল হিসাব। আবার যদি কোনো পেজ আপনি একাধিকবার আপডেট করেন, প্রত্যেকবার সে ক্রল করবে, তাহলে ক্রল রেজাল্ট আসলে কত হবে এটা বলা মুশকিল, যে একটা পেজে আসলে ক্রল রেজাল্ট কত হবে। কিন্তু অ্যাটলিস্ট একটা ওয়েবসাইটে যদি 10টা পেজ থাকে, তাহলে 10টা ক্রল রেজাল্ট তো অ্যাটলিস্ট হবে, ঠিক না? এবং যে ওয়েবসাইটে যত বেশি ক্রল রেজাল্ট, তার মানে বোঝা যাবে কি, যে ওই ওয়েবসাইটে পেজের সংখ্যা তত বেশি। স্বাভাবিকভাবে এটা আইডিয়া করতে পারি আমরা। এখন দেখেন, এখানে একটা টার্ম আছে এই ডোমেন গুলোতে, এসিআর। এসিআর বলতে আর্কাইভ ডট ওআরজি নাম্বার অফ ক্রল রেজাল্ট। আর্কাইভ ডট ওআরজিটা কি? আর্কাইভ ডট ওআরজি হলো ইন্টারনেটের যে তথ্যগুলো সংরক্ষণ করে রাখা হয়, সেই প্ল্যাটফর্মের নাম হলো আর্কাইভ। তো এখন প্রত্যেকটা, এটাও একটা সার্চ ইঞ্জিন আর কি, আর্কাইভ ডট ওআরজি। তাহলে ও তো এই পেজগুলোকে ক্রল করতেছে। এখন ধরেন এই যে ডোমেনটা, এই ডোমেনের ক্রল রেজাল্ট কত? 3। তার মানে কি বোঝা যাচ্ছে, সর্বোচ্চ 3টা পেজ থাকার পসিবিলিটি আছে, বা একটা পেজ হয়তো বা 2বার আপডেট হয়েছে, মানে একটা পেজ। এটাতে দেখেন 0, এটাতে 9, 67, মানে এই ডোমেন গুলোতে আপনি তাকাইলে বুঝতে পারবেন যে ক্রল রেজাল্ট খুবই কম, মানে এর ভিতরে কন্টেন্ট পাওয়ার পসিবিলিটি আসলে কিন্তু কম। কারণ যে ওয়েবসাইট গুলোতে ক্রল রেজাল্ট বেশি, সেখানে কন্টেন্ট পাওয়ার পসিবিলিটি বেশি, এটাই স্বাভাবিক। তাহলে আমরা কি করবো, এটা এটা এখন ডাউন টু আপ আছে, আমরা এটা আপ টু ডাউন করবো কিভাবে, এখানে ক্লিক দেবো একটা, দিলে দেখেন এইবার যে সমস্ত ডোমেন আসবে এদের ক্রল রেজাল্ট দেখেন। তার মানে বোঝা যাচ্ছে কি, যে এই সমস্ত পেজে প্রচুর পরিমাণে ক্রল হয়েছে, প্রচুর পেজ আপডেট হয়েছে, বা প্রচুর পেজ অ্যাড হয়েছে এখানে। তো এইখানে কিন্তু কন্টেন্ট পাওয়ার পসিবিলিটি ওইগুলোর তুলনায় অনেক বেশি। তো আমরা যেগুলোতে সম্ভাবনা কম, সেগুলোতে কেন সার্চ করতে যাবো, সময় নষ্ট করে তো লাভ নেই। তো আমরা এই কারণে এটা আপ টু ডাউন করে নিলাম, ঠিক আছে। তাহলে এখন আমার সামনে এমন কিছু ডোমেইন আছে যেগুলো ফিশিং নিশের, আমি যেহেতু ফিশিং বসাইছি, এবং এইখানে আর্কাইভ নাম্বার অফ ক্রল রেজাল্টও
অনেক বেশি, বা এগুলোর ভিতরে কন্টেন্ট পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এখন এখানে আপনি যে ক্রোনোলজিক বেশি হইলেও সবসময় কন্টেন্ট পাবেন এটা নাও হতে পারে, ঠিক আছে, বাট পসিবিলিটি অনেক বেশি। ক্লিয়ার? তাহলে এখন কি হলো, আমার ডোমেন কি বের হয়েছে, এক্সপায়ার ডোমেনের লিস্ট। এখন আমরা যে নিশের উপরে যাচ্ছি এক্সপায়ার ডোমেনের লিস্ট, সেগুলো তো আমরা বের করতে পারছি। এখন আপনি বলতে পারেন ভাই তাহলে এগুলোর ভিতরে ডাটা কিভাবে পাবো, কারণ এইগুলো দিয়ে আমরা যদি এখন সার্চ করি কোনো ওয়েবসাইট আসবে না তো, কারণ এগুলো তো এক্সপায়ার্ড। নরমালি আমরা কি করি, একটা ডোমেইন নিয়ে বা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস নিয়ে কি করি, ইন্টারনেটে ব্রাউজ করি। বাট এই ওয়েবসাইট গুলো তো এখন আর লাইভ নেই, তাহলে কি ব্রাউজ করলে আসবে? আসবে না। তাহলে আমরা এই ওয়েবসাইটের ডাটাগুলো কিভাবে পাবো? ওই যে বললাম archive.org, ওইটা একটা সার্চ ইঞ্জিন, কিন্তু ওইটার কাজ কি, ও কি করে প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা ভার্সন ও সংরক্ষণ করে রাখে। আর্কাইভ বলতে কি বোঝায়, সংরক্ষণাগার। দেখবেন টেলিভিশনে বিভিন্ন পূর্বের অনুষ্ঠান যখন দেখায় দেখায় যে আর্কাইভ থেকে, ঠিক আছে। তো ওইটার মানে কি, যে পুরানো জিনিস যেখানে সংরক্ষণ করা হয়। তো ইন্টারনেটেও আপনি প্রত্যেকটা ওয়েবসাইটে এই পুরাতন ভার্সন যেখানে সংরক্ষণ করা হয় সেটার নাম হলো archive.org। সেখানে গেলে আপনি প্রত্যেকটা ওয়েবসাইটের কি অবস্থা ছিল, কোন সময় কি অবস্থা ছিল, সব দেখে আসতে পারেন। তাহলে এখন আমরা কি করব, সেইখানে যাব। তাহলে সেটার নাম হলো archive.org, archive.org। এটাতে চলে যাবো। হ্যাঁ, এই দেখেন ইন্টারনেট আর্কাইভ ডিজিটাল লাইব্রেরি। এই যে ওয়ে ব্যাক মেশিনও বলা হয়, এই যে টাইম মেশিন আছে না, পাস্ট ফিউচার দুই জায়গায় ট্রাভেল করা যায়। বাট ইন্টারনেটে আপনি অ্যাটলিস্ট পাস্টে ট্রাভেল করতে পারেন, ফিউচারে কি হবে না হবে জানি না, পাস্টে ট্রাভেল করতে পারেন যে পূর্বে কি অবস্থা ছিল। যেরকম ধরেন আমরা যদি ফেসবুকের অবস্থা দেখতে চাই, তাহলে এই যে এখানে ইউআরএল বসানোর জায়গা facebook.com বসালাম, এন্টার দিলাম। এটা যে দেখেন ফেসবুক 2000, আমরা যদি দেখে আসি 7 সালে কেমন ছিল, দেখেন 2007 সালে গেলাম। এখানে দেখেন যে ডেট গুলোতে যে কালার করে এই ডেট গুলোতে ক্রল হয়েছে, মানে এই ডেট গুলোতে নতুন নতুন আপডেট হয়েছে। দেখেন যে কোনো একটা ডেটের এই উপরে ধরলে ওই ডেটে কয়বার ক্রল হয়েছে, কয়বারের রেজাল্ট আছে সেটাও জমা আছে। এখানে 3বার হয়েছে, 3বার রেজাল্টই জমা আছে। তো দেখেন আমরা একটা বের করি যে কি অবস্থা ছিল। দেখেন তখন ফেসবুক এই অবস্থা ছিল দেখতে, বুঝতে পারছেন? মানে আপনি চাইলে যে কোনো ওয়েবসাইটের তখনকার সময় কি ভার্সন ছিল, ওই ডেটে কি অবস্থায় ছিল, সব দেখে আসতে পারেন, ঠিক আছে। তো তখন দেখেন ফেসবুকটা দেখতে এরকম ছিল, এখন তো অনেক পরিবর্তন হয়ে গেছে, এখন তো আর এরকম নাই। যাই হোক, তো এখন দেখেন আমরা কি করব, আমাদের যে কাজটা আমরা কন্টেন্ট বের করব, তাহলে আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা ডোমেন আপনি নেবেন, যেরকম .com, তারপরে কান্ট্রি ডোমেন যেগুলো আছে যে .fr এ মনে হয় ফ্রান্স, তারপরে .ca মানে সিএ তো মনে হয় কানাডা, ঠিক আছে। তো এরকম কান্ট্রি ডোমেন বা .com ডোমেন যেগুলো, সেগুলোর থেকে একটা বাছাই করেন। তো মনে করেন এটা আমি কপি করলাম, করে আমরা কি করব, এই ওয়েব এক মেশিনের ভিতরে এই যে সার্চ বক্সে বসায় এন্টার চেপে সার্চ দিয়ে দেবো। তো এখন দেখেন এই ওয়েবসাইটে যে যে সালে ক্রল হয়েছে, এই যে 2002, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13-তে নাই, 14, 15, 16, 17, 20, 21, 22, 23ও হয়েছে, ঠিক আছে। আবার এই যে যে সালগুলোতে ক্রল হয়েছে সেই সালগুলোতে এই যে আমার ডেট, এই যে গ্রাফ আকারে দেখাচ্ছে, এই যে 21, 22, এই যে প্রত্যেকটা সাল দেখছেন, এই যে সালগুলোতে যে গ্রাফ আছে এই সালগুলোতে গেলে আপনি কোনো না কোনো তথ্য পাবেন। তো মনে করেন আমরা যদি 2007 বা 5-6 একটু ঘুরে আসি, তখন 6-এ ঘুরে আসি বা 5-এ ঘুরে আসি, 7-এই থাকি, 7-এও গ্রাফ ভালো, বা 5-এও যাইতে পারি। তো মনে করেন 5-এ গেলাম, যে এই যে ডেট বা ক্যালেন্ডার এখানে আছে, এখানে যে ডেট গুলোতে কালার করা হয়েছে, এই কালার করা যে কোনো একটা ডেটের উপরে মাউস পয়েন্টার ধরলে ওই যে কতগুলা ওই ডেটের স্ন্যাপশট আছে দেখাবে। সো আপনি যে কোনো একটা ওপেন করলেই হবে, জাস্ট ওপেন করেন, এই যে ওপেন করলাম। তাহলে দেখেন ওয়েবসাইটটা তখন এরকম ছিল। এখন তখনকার ওয়েবসাইট আসলে অত বেশি আপ টু ডেট ছিল না, বা অত বেশি সেখানে আপনার ডিজাইন বলেন বা এখনকার যে অবস্থা এরকম ছিল না। তো এইখানে আপনার কন্টেন্ট গুলো কি থাকতো, এই যে ডিরেক্ট এরকম লিঙ্ক দেওয়া থাকতো, কারো সে মেনুর ভিতরেও থাকতো।
সো দেখেন এখানে আপনার বেশ কিছু কন্টেন্টের লিংক দেওয়া আছে। সো আমরা একটা দুইটা করে যদি ওপেন করি বা একটা ওপেন করি, তাহলে দেখেন এখানে এই যে এখানে একটার ভিতরে অনেকগুলো কন্টেন্ট চলে আসছে। তখন ওই যে আলাদা আলাদা পেজও কম থাকতো, দেখছেন একটার ভিতরে দেখেন কতগুলো কন্টেন্ট। দেখেন এই একটা কন্টেন্ট, এই একটা, এই একটা, এই একটা, মানে প্রত্যেকটাই কিন্তু এক একটা কন্টেন্ট। বুঝতে পারছেন বিষয়টা? মজা না? মানে একটা ওয়েবসাইট বের করে আপনি অনেকগুলো কন্টেন্ট পেয়ে গেলেন, ঠিক আছে। আবার অনেক সময় আপনার আরো বেশি খুঁজতে হতে পারে, দেখা গেল কোনো কোনো ওয়েবসাইট বের করলে তার ভিতরে কন্টেন্ট পাওয়া যায় না। আবার কোনো কোনোটায় দেখা যায় চাইনিজ ভাষায় লেখা, তো সেগুলো দিয়ে তো কাজ নেই। আবার কোনোগুলোই দেখা যাবে যে এমন কন্টেন্ট খুবই ছোট, ওটা নিয়ে আসলে খুব বেশি স্যাটিসফ্যাকশন আসে না যে এত ছোট কন্টেন্ট। আবার কোনোগুলো দেখা যায় যে শুধু প্রোডাক্ট আছে কোনো কন্টেন্ট নাই, হতে পারে। সো এই কারণে আপনারা একটু চেষ্টা করবেন যে এই দেখেন একটা কন্টেন্ট মিনিমাম তো একটা লেন্থ আছে, বা দেখলে বোঝা আছে যে মিনিমাম একটা লেন্থ এখানে আছে, বা কন্টেন্টটা মোটামুটি স্ট্যান্ডার্ড, এটা তো বোঝা আছে। তো এইটা একটু চেষ্টা করবেন যে একটা কন্টেন্ট যখন আপনি নেবেন তখন কন্টেন্ট একটু মিনিমাম স্ট্যান্ডার্ড জন্য থাকে। এখন আসলে এটা আমি বলবো অ্যাটলিস্ট ৩০০ ওয়ার্ড হইলে ভালো হয়, ঠিক আছে। ৩০০ ওয়ার্ড বা ৩০০ ওয়ার্ডের উপরে হলে ভালো হবে কন্টেন্ট, ঠিক আছে। হুম। কারণ আপনার ওর নিচে হলে ওটা কন্টেন্ট হিসেবে কাউন্ট করতে আসলে কষ্ট হবে। মানে ওটার একটা স্ট্যান্ডার্ড কন্টেন্ট বলা যায় না, ওটা দেখা যাচ্ছে একটা ছোট প্যারাগ্রাফ বলা যাইতে পারে। বাট কন্টেন্ট বলতে গেলে কন্টেন্ট মূলত আমরা বুঝি যে একটু বড়ই হবে, বা ওই যে কম্পোজিশন টাইপেরই ধরা যায় অনেক ক্ষেত্রে। সেজন্য বলা হয় মিনিমাম ৩০০ ওয়ার্ড। আপনারা ওই যে ওয়ান পেজ এসইও করার সময় কিন্তু দেখছেন যে একটা কন্টেন্ট মোটামুটি ৩০০ ওয়ার্ড হিসাবে হইলেই ভালো বলা হয় আর কি। এক্ষেত্রেও তাই। তো এখন দেখেন আমাদের এখানে মোটামুটি কন্টেন্ট বের হয়ে আসছে। আমরা যদি এইটাতে আমি মনে করেন পাই নাই কন্টেন্ট, তাহলে আমরা কি করতাম, এইখান থেকে আর একটা ডোমেন এনে সেটা সার্চ দিয়ে সেটা থেকে ওইভাবে বের করতাম। আবার কি হইতে পারে যে ২০০৫-এ গিয়ে আপনি কন্টেন্ট পান নাই, আপনি তখন চেষ্টা করতে পারেন অন্য সালগুলোতে। ধরেন আমরা ২৩-এরটা যদি বের করি, ২০২৩-এ কি অবস্থা এই ওয়েবসাইটে, তখন যে কোনো একটা ডেট বের করি ধরে। তো দেখেন ২৩-এ কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। দেখেন এখানেও কিন্তু কন্টেন্ট আছে, সেম ওয়েবসাইট। ২০০৫-এ এক অবস্থায় ছিল, ২৩-এ আর এক অবস্থায়। তো ২৩-এ দেখেন এসে এর ভিতরে কন্টেন্ট কিন্তু আবার ভিন্ন ধরনের। তাহলে আপনি ৫-এ যদি না পাইতেন তাহলে ২৩-এ এসেও তো কন্টেন্ট পাওয়ার পসিবিলিটি আছে। তো একটা ওয়েবসাইট আপনি পাইলে দেখেন এখানে কন্টেন্ট আরো ভালো। তো একটা সাল বা একটা ডেট শুধু ওপেন করে আপনি যদি বের হয়ে যান তাহলে কিন্তু লস হয়ে যাবে। একটা ওয়েবসাইট নেবেন, নিয়ে যদি প্রথম যে সালটাতে যাবেন, প্রথমে খেয়াল করবেন যে কোন সালে গ্রাফ সবচেয়ে বেশি ভালো আছে, ওই সালটা ট্রাই করে দেখলেন। এরপর যদি না পান তাহলে লেটেস্ট সালগুলোর দিকে আসবেন, যে লেটেস্ট মানে লাস্ট কোন সালটাতে ওর গ্রাফটা আপ টু ডেট ছিল, সেই ডেটে গিয়ে সেই সালে গিয়ে আপনি একটু চেক করে দেখতে পারেন। দু একটা সালে এদিক ওদিক করলে দেখবেন মোটামুটি একটা না একটা কন্টেন্ট আপনি খুঁজে পাবেন। তাহলে কিন্তু দেখেন এই ওয়েবসাইটের ভিতরে আমরা কতগুলো পেয়ে গেলাম, সবই কিন্তু ফিশিং রিলেটেড। তো আমার ফিশিং রিলেটেড দেখা গেলে একটা সাইট পাইছি, এর ভিতরে কন্টেন্টের কাদা। ফিশিং রিলেটেড কন্টেন্টের জন্য আমার অন্য ওয়েবসাইট আর না গেলেও চলবে। ধরেন ফিশিং রিলেটেড এই ওয়েবসাইট, ধরেন ক্লায়েন্টের যে ওয়েবসাইট, সেটার জন্য আমার বললো 10টা কন্টেন্ট শেয়ার ব্যাকলিং করতে হবে, তাহলে 10টা কন্টেন্ট তো আমার লাগবে, ঠিক না? তাহলে একটা ওয়েবসাইটের ভিতরে দেখেন 10টা পেয়ে গেছি, বা তার বেশি পাওয়া যাবে। পারতপক্ষে আপনার মনে হয় যে অনেক সময় যে এটা বেশ একটু কনফিউজিং বা একটু বেশ ঝামেলা আছে, কিন্তু এক দুবার আপনি যদি প্র্যাকটিস করেন বা এক দুবার যদি আপনি এটা নিয়ে একটু লাগেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে এটা সহজ মনে হচ্ছে। ঠিক আছে, ওই যে বললাম অনেক সময় একটা ডোমেন দিলেন, তার ভিতরে আপনি কিছুই পাচ্ছেন না। অনেক সময় দেখা গেল ওটা চাইনিজ ভাষা, বা অনেক সময় দেখা গেল যে দিলেন ওর ভিতরে গেলে এরর আসতেছে, এরকম হয়। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে ৫-৭টা ডোমেন আপনি একটু নিয়ে অ্যানালাইসিস করবেন, বলে যে কোনো একটার ভিতরে আপনি মোটামুটি কন্টেন্ট পেয়ে যাবেন। তাহলে বোঝা গেল এ পর্যন্ত কন্টেন্ট কিভাবে বের করলাম? ক্লিয়ার নাকি কোনো সমস্যা আছে বলেন তো? মোটামুটি ক্লিয়ার আপনি? দেখেন আমরা প্রথমে কি করলাম, এক্সপায়ার ডোমেন থেকে আমরা নিশ বেস ডোমেন লিস্ট বের করলাম, করে এসিআর এ ক্লিক দিয়ে ক্রল রেজাল্টটা আপ টু ডাউন করে দিলাম, দিয়ে ওর ভিতর থেকে আমরা ডোমেনটা নিয়ে archive.org তে এসে সার্চ দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে যে সালগুলোতে গ্রাফের যে ওই যে ইয়েটা ভালো,
সেই সালে গিয়ে আমরা প্রথমে চেক দিলাম যে কন্টেন্ট আছে কিনা, গিয়ে দেখলাম আছে। তারপরেও আমরা কি করলাম, লেটেস্ট যে সাল আছে 23-এ লাস্ট আপডেট হয়েছে, 23-এ এসে 23-এও কিছু কন্টেন্ট পেয়ে গেছি। আবার অন্যান্য সালগুলো দেখলেও দেখা যাবে কিছু না কিছু কন্টেন্ট আমরা পাবো। তাহলে এই ওয়েবসাইটের ভিতরে এসে আমার যে কাজ কন্টেন্ট খোঁজা সেটা কিন্তু কমপ্লিট মোটামুটি। এখন আসেন যে আমার আপনার মতো ডিজিটাল মার্কেটার তো পৃথিবীতে প্রচুর আছে, আছে না? এখন এই ওয়েবসাইট থেকে কন্টেন্ট নিয়ে কেউ যে আগে কাজ করে ফেলেনি তার কি কোনো গ্যারান্টি আছে? মানে যদি করে ফেলে, আবারও যদি আমি এই কন্টেন্ট নিয়ে আমার ওয়েবসাইটে পাবলিশ করি, তাহলে তো সেই যে লয় সৈকত হয়ে গেল, সে কপিরাইট ইস্যু হয়ে দাঁড়াবে, তাহলে না? ঠিক না? আমরা তো কপিরাইট ইস্যু যেন না হয় সেজন্য এত কিছু করলাম। কিন্তু আমি আপনি যে কৌশলে কাজ করতেছি এই কৌশলে তো আরো অনেকে কাজ করতে পারে। এই জন্য আমরা কি করব, যে কন্টেন্ট গুলা নিয়ে আমি ব্যাকলিঙ্ক করব সেগুলোর আগে প্লাগারিজম টেস্ট দিব। এটার বলে প্লাগারিজম টেস্ট। সো প্লাগারিজম টেস্ট দিলে কি হয়, কন্টেন্টটা আগে কোথাও বা এখন কোথাও ইন্ডেক্স অবস্থায় আছে কিনা, বা কোনো পোর্শন ইন্ডেক্স আছে কিনা, বা কতটুকু আছে, বা টোটাল আছে কিনা, এটা আমরা চেক করে ফেলতে পারবো এবং বুঝতে পারবো যে এই কন্টেন্ট আসলে কি ইউনিক নাকি অলরেডি ইউজড। সো আমরা কি করব, এই প্লাগারিজম টেস্ট দেওয়ার জন্য একটা ওয়েবসাইটে যাব, তার নাম হচ্ছে prepostSEO.com, ঠিক আছে? এটার নাম কি, prepostSEO.com। এর ভিতরে দেখেন প্রথমে আছে যে প্লাগারিজম টেস্ট চেকার বা প্লাগারিজম টেস্ট, ঠিক আছে? এর ভিতরে যাবেন। তো এখানে আমরা কি করব, যে কন্টেন্টটা নেব সেই কন্টেন্টটা আপনি প্রথমে এই যে কপি করবেন, ঠিক আছে? এখানে মনে হয় 500 ওয়ার্ডের বেশি একবারে দেওয়া যাবে না, ঠিক আছে? তো আমি কিছু পোর্শন নিই আগে কপি, তো নিয়ে আমরা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে? দিলাম, দিয়ে কি করব, চেক প্লাগারিজম। দেখেন এই কন্টেন্টে 63% প্লাগারাইজড, মানে 63% অলরেডি ইউজ করে ফেলেছে কেউ কেউ, বা রিইউজ হয়েছে। আর 37% হলে ইউনিক আছে, বাট এই পর্যায়ে আমরা কন্টেন্ট নিয়ে আসলে এই কন্টেন্ট পাবলিশ করলে সেটা ইন্ডেক্স হবে না। আমরা মোটামুটি 30% পর্যন্ত প্লাগারিজম আছে এরকম কন্টেন্ট নিতে পারি, বাট তার বেশি হলে আমরা সেই কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবো না, ঠিক আছে? তাহলে এই কন্টেন্টটা নেওয়ার কোনো সুযোগ এই মুহূর্তে নাই। তো এখন আমরা কি করব, ওই যে পুরাতন যে কন্টেন্ট গুলো বের করছিলাম আর কি 2005-এর দিকে, ওই কন্টেন্ট থেকে নিয়ে দেখি। কারণ নতুন গুলা অনেক সময় এটা হয়, এটা স্বাভাবিক, একটু পুরাতনটা নিয়ে চেক করে দেখি। ধরেন এটা, তো দেখেন এই কন্টেন্ট কি হয়েছে, 0% প্লাগারাইজড, 100% ইউনিক। তো একই ওয়েবসাইটের ভিতরে কন্টেন্ট কোনোটা প্লাগারিজম আসতে পারে, কোনোটাই নাও আসতে পারে। ওই যে যেগুলো ইউজ হয় নাই সেগুলোতে প্লাগারিজম থাকবে না, এটাই স্বাভাবিক। আর 30% পর্যন্ত হলে আমরা সেটা নিতে পারবো, বাট তার বেশি হলে আমরা সেই কন্টেন্টটা নেব না। তাহলে বোঝা গেল যে একটা কন্টেন্ট কি কি স্ট্যান্ডার্ডে আমরা কালেক্ট করব। এই হলো আমাদের স্ট্যান্ডার্ড। এখন আমরা এই কন্টেন্টটা নিয়ে কপি করে একটা গুগল ডক্সে রাখতে পারি বা মাইক্রোসফট ওয়ার্ডে রাখতে পারি, কারণ পরবর্তীতে আমরা পাবলিশ করার জন্য তখন ওইখান থেকে নিয়ে পাবলিশ করে দিলাম।
তাহলে এই পর্যন্ত কি বোঝা গেছে, ক্লিয়ার? এখন কন্টেন্ট আসলে কি, এইখানে ব্যাকলিংকের জন্য আমার এই কন্টেন্ট যে গুগলের টপে র্যাঙ্ক করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কারণ আমি তো র্যাঙ্ক করাচ্ছি ওই ওয়েবসাইটের কন্টেন্ট তো ভালো, মানে ক্লায়েন্টের ওয়েবসাইট বা আমার যে ওয়েবসাইট নিয়ে আমি মেইন কাজ করতেছি, আমার শুধু দরকার এই কন্টেন্টটা যেন গুগল ইন্ডেক্স করে, শুধু ইন্ডেক্স করলেই হবে, আদার কোনো কিছু দরকার নেই, এটা র্যাঙ্কে আসার দরকার নেই। আমার শুধু দরকার এইটা এমন একটা প্ল্যাটফর্মে পাবলিশ করব, করে ব্যাকলিংটা করব, গুগল শুধু দেখবে আমার এই ওয়েবসাইটে এখান থেকে একটা রেফারেন্স আছে, এই পেজ র্যাঙ্ক করলো কি কি করলো দেখে কিছু যায় আসে না। বুঝতে পারছি বিষয়টা, ক্লিয়ার? তাহলে এই কন্টেন্ট আবার আসলে অত বেশি স্ট্যান্ডার্ড হওয়ার প্রয়োজন নেই, এটা র্যাঙ্কের জন্য আসার দরকার নেই, এটা জাস্ট ইন্ডেক্স হলেই হয়েছে, হলেই হলো, মানে গুগল যেটা যেটা সেটা ইন্ডেক্স করে, সেটা গুগলে 4-5 কোটি নাম্বার র্যাঙ্ক পজিশনে থাক, তাতেও সমস্যা নেই, ইন্ডেক্স করলে হয়েছে মেন। কারণ ইন্ডেক্স করলে আমি ধরেন এই কন্টেন্টটা নিয়ে এসে ফর এক্সাম্পল লিঙ্কডইনে আমার প্রোফাইলে পাবলিশ করলাম, লিঙ্কডইনেও কিন্তু কন্টেন্ট পাবলিশ করা যায়। তো লিঙ্কডইনে ধরেন পাবলিশ করলাম, করে আমার মেন ওয়েবসাইট আমি ব্যাকলিঙ্ক করে দিলাম, সে ফর এক্সাম্পল ধরেন এটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো একটা কন্টেন্ট, আমি এটা বের করলাম, করে আমি এটা আমার লিঙ্কডইন প্রোফাইলে পাবলিশ করলাম, করে সেখান থেকে কোনো একটা ভাবে বা কোনো একটা ওয়ার্ডে আমি আমার মেন ওয়েবসাইটকে এখানে লিঙ্ক আপ করলাম, গুগল কিন্তু এইটা দেখবে না যে এটা কিরকম কন্টেন্ট ইন্ডেক্স করছে, ঠিক আছে, বাট এটা সে র্যাঙ্কের জন্য বিবেচনা করবে না, দেখবে যে লিঙ্কডইন থেকে একটা প্রোফাইল দিয়ে এই ওয়েবসাইটে একটা রেফারেন্স আছে, এটা হলো ওই ওয়েবসাইটের জন্য একটা প্লাস পয়েন্ট, মানে যে ওয়েবসাইটকে আমি র্যাঙ্ক করাতে চাচ্ছি, গুগল এটা দেখবে যে লিঙ্কডইনের একটা প্রোফাইল থেকে রেফারেন্স আছে, এটাই যথেষ্ট, ঠিক আছে, নো ফলো ব্যাকলিংকের জন্য এটুকুই যথেষ্ট, ক্লিয়ার? তাহলে এখন আমাদের কন্টেন্ট তাহলে মোটামুটি হেডেক গেল, কন্টেন্ট কিভাবে পাবো। এবার আসেন ইমেজ বা ছবি লাগবে আমাদের। তো ছবি অনেকে বলতে পারে যে ভাই গুগল থেকে ডাউনলোড করে নিলেই তো হয়, না, গুগল থেকে ছবি ডাউনলোড নিলে কপিরাইট হতে পারে, কারণ গুগল আসলে ছবি নিজের কোনো ভান্ডার নাই, ও অন্য অন্য ওয়েবসাইট থেকে এনে দেখায়। তাহলে আমরা কি করব, আমরা স্টক যে জায়গায় আছে বা ছবির ভান্ডার যেখানে আছে সেখান থেকে নিয়ে আসবো। তো সেটাও একটু আমরা অন্য পদ্ধতিতে করব আর কি। তো এখন দেখেন এই ছবি আনার জন্য আমরা প্রথমত যে ওয়েবসাইটে যাব তার নাম হচ্ছে shutterstock.com, ঠিক আছে, এই shutterstock.com, হ্যাঁ, হ্যাঁ, আপনি কেমনে জানেন? হ্যাঁ, হুম, আচ্ছা, এখানে এসে শাটারস্টক দিয়ে আপনার যে টাইপের ছবি লাগবে, ধরেন আমার ফিশিং রিলেটেড ছবি দরকার, তাহলে আমি এখানে সার্চ করলাম ফিশিং, এটা, তো এখানে ধরেন ফিশিং রিলেটেড বিভিন্ন ছবি আছে, তো আপনার যে ছবিটা পছন্দ হবে, ঠিক আছে, মনে করেন আমার এই ছবিটা পছন্দ, হ্যাঁ আছে, দেখেন এখানে আমার এই ছবিটা পছন্দ, কিন্তু শাটারস্টক কিন্তু পেইড প্ল্যাটফর্ম, এখান থেকে আপনি ফ্রিতে নিতে পারবেন না, কিনে নিতে হবে, আর না নিলে এখানে যে ওয়াটারমার্ক থাক, আর এখান থেকে ছবি এইভাবে তো ডাউনলোড করলেও রেজলিউশন ভালো হবে না। তো এখন আমরা কি করবো, আমরা তো আর এই কন্টেন্ট শেয়ার ব্যাকলিংকের জন্য ছবি কিনবো না, না আমরা এটা থার্ড পার্টি দিয়ে ডাউনলোড করবো। এখন আপনি বলতে পারেন ভাই সেটা হলে তো আমার এটা কপিরাইট ইস্যু অনেক সময় হতে পারে, বাট আমাদের এই কন্টেন্ট গুলো যেহেতু র্যাঙ্ক পজিশনের টপে আসবে না এবং সরাসরি কোনো ওয়েবসাইট থেকে নিয়ে আমরা ইউজ করতেছি না, কপিরাইটের ঝামেলাটা কম হওয়ার পসিবিলিটি এখানে মানে সবচেয়ে বেশি। সো আমরা যেখানে কম পসিবিলিটি সেখান থেকেই তো কাজটা সারবো। গুগল থেকে নিলে এটা সরাসরি গুগল যেহেতু দেখাচ্ছে, গুগল সরাসরি ধরে ফেলবে এটা, বাট এটা যেহেতু একটা প্ল্যাটফর্মের থ্রুতে আমরা নিয়ে আসতেছি, এখানে কপিরাইট ইস্যুটা হওয়ার চান্স অনেক কম থাকে, ঠিক আছে। তাহলে আমরা এই ছবিটা পছন্দ করলাম, এখন ছবিটা ডাউনলোড করবো কিভাবে, এখান থেকে ডাউনলোড করতে গেলে পয়সা দেওয়া লাগবে, ঠিক আছে, তো এখান থেকে ডাউনলোড করব না, আমরা আর একটা প্ল্যাটফর্মে যাবো, তার নাম হচ্ছে nohat.cc, ঠিক আছে, এর নাম কি, nohat.cc, তো এখানে যাবো, সিসি তে যে সিসি কাজ করবো আর কি। এখন দেখেন এখানে আসার পরে আপনার প্রথমে একটা অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, সো লগ ইনে যাবেন, গিয়ে এখানে সাইন ইন উইথ গুগল দিয়ে দিবেন, ঠিক আছে, এখানে ম্যানুয়ালি কোনো অ্যাকাউন্ট করার দরকার নেই।
আচ্ছা, আসলাম। এবার এখানে দেখেন যে অপশনটা আছে যে ফাইন্ড মিডিয়াম স্টক, এই যে বাম পাশে কি অপশন, ফাইন্ড মিডিয়াম স্টক, এখানে ক্লিক দেবেন। দিলে দেখবেন এখানে একটা সার্চ উইথ বক্স আসবে আর কি। এই বক্সের ভিতরে কি করবেন, এই যে ছবিটা আমি ডাউনলোড করতে যাচ্ছিলাম না, এই ছবির এই যে ইউআরএল, এই ইউআরএল টুকু কপি করে ফেলবেন, এই ছবির এই ইউআরএল টুকু, ঠিক আছে, কপি করে এই সার্চ বক্সে পেস্ট করবেন। এই যে সামথিং টু সার্চ এর ভিতরে পেস্ট দিয়ে সার্চ। তো এখন দেখেন ছবিটা এখানে আসছে, বাট এইখান থেকেও ডাউনলোড হবে না। আমরা এই যে নিচে ফাইন্ড দিস স্টক যে অপশন আসবে, এখানে ক্লিক দেবো। এরপরে যে ক্লিক টু ভিউ অপশন আসবে, এখানে ক্লিক দেবো। এইবার দেখবেন ছবিটা এখানে দেখাবে, এইবার ডাউনলোড হবে। এই যে দেখেন ছবি এখানে আসছে। এবার রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এটা সেভ করবো, যে এখানে ধরেন ডেস্কটপে সেভ করবো, তাহলে ডেস্কটপে সিলেক্ট করে সেভ দিয়ে দিলাম। তাহলে দেখেন সেম ছবিটাই আমি এখানে ডাউনলোড করে ফেললাম, কোনো ওয়াটারমার্ক নাই। আবার আমার পুরো ছবিটা রেজুলেশনও বলেন বা যাই বলেন সবকিছু অনেক সুন্দর আছে। দেখেন, দেখছেন কোনো ওয়াটারমার্ক কিচ্ছু নেই। ফ্রি পিক থেকেও যেগুলো ফ্রি আছে নিলে সমস্যা নেই। বাট ফ্রি পিকে দেখা যাচ্ছে অনেক সময় অনেক ধরনের ইমেজ অনেক কম পাওয়া যায় বা অনেক ধরনের ইমেজ পাওয়া যায় না। সারা স্টকে আসলে হ্যাঁ সব ধরনের ইমেজই পাওয়া যায়। তো এই হলো বিষয়। তাহলে ইমেজ এবং কন্টেন্ট দুইটা এখন আমাদের আছে, আছে কিনা? এইবার নিয়ে এটা ব্যাকলিঙ্ক করতে হবে, ঠিক আছে? তো ব্যাকলিঙ্কের পার্টটা আমরা নেক্সট ক্লাসে করব। আজকে যেটুকু দেখালাম এটুকু খুবই গুরুত্বপূর্ণ। আমি যত সহজে দেখাইছি এত সহজ করতে গেলে নাও মনে হতে পারে, ঠিক আছে? ওটা নেক্সট দেখাবো আমি। আপাতত যেভাবে হোক আপনি ওই এক একটা পেজে এক একটা কন্টেন্ট রেখে দেন। এই ৪টা ৫টা কন্টেন্ট খুঁজেন, খুঁজে জাস্ট ওয়ার্ড ফাইলে বা ডক্স এর ভিতরে পর 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 কপি পেস্ট করে রেখে দেন, আর কিছুই করা লাগবে না, ঠিক আছে? মানে যে ২ ৩টা বা ৪টা ৫টা কন্টেন্ট আজকে বাসায় যে প্র্যাকটিস করবেন, ধর জাস্ট এটা ডকে লিখে দিবেন, এই আর ২ ৪টা ছবি ডাউনলোড করলেন, এই, এর চেয়ে বেশি দরকার নেই, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে আমরা এটা কমপ্লিট করে ফেলবো যে কিভাবে পাবলিশ করব, কিভাবে ব্যাকলিঙ্ক করতে হবে, কি কি বিষয় এখানে আছে, এটা নেক্সট ক্লাসে কমপ্লিট করব। মানে এটা আমি যত শর্টে দেখালাম বা যত সহজে দেখালাম, করতে গেলে একটু কঠিন মনে হতে পারে এবং তখন বলতে পারেন যে ভাই কন্টেন্ট পাইনি বা পাচ্ছি না, তো একটু সময় লাগবে কিন্তু। তো কেউ অধৈর্য হবেন না। আমি যে পদ্ধতিগুলো দেখালাম স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন, দেখবেন যে আপনি একটা বা ২টা ওয়েবসাইট হয়তো বা ঘাটাঘাটি করা লাগতে পারে বা ৩টা লাগতে পারে, কিন্তু কন্টেন্ট একটা না একটা পাবেন। হয়তো বা কন্টেন্ট পেলেন, হয়তো বা প্লাগারিজম চলে আসলো, হতে পারে। তো হতাশ হওয়া যাবে না, কারণ এই ধরনের ব্যাকলিংকে ধরেন একটা ব্যাকলিং করলে ৫ থেকে $১৫ পর্যন্ত চার্জ করা যায়। তো একটা কাজ করে যদি $৫ পান বা $১০ পান, তো সেটার পিছনে তো একটু কষ্ট করতে হবে বা একটু পরিশ্রম তো করতে হবে। এই জন্য এই ক্ষেত্রে আমাদের হতাশার কিছু নেই, জাস্ট একটু খুঁজতে হবে। আর একটা ভালো ওয়েবসাইট পেয়ে গেলে ওর ভিতরে দেখবেন যে মোটামুটি বেশ কিছু কন্টেন্ট আপনি পেয়ে যাবেন। তো ওই জিনিস নিয়ে তখন আর চিন্তা করা লাগবে না। ঠিক আছে? তাহলে এই, আর কারো কোনো কোশ্চেন, কোনো সমস্যা থাকলে বলেন। সবাই পারবে? হ্যাঁ, আজকে এমনি সরকারি ছুটি। হ্যাঁ, আজকে আশুরার ছুটি না? হুম? আপনাকে জ্বালায় আমাদেরও ছুটি কাটাতে চায় না। ওই একদিন বন্ধ দিয়ে তাই হলো, সেই বন্ধ দিয়ে তারা বাড়ি চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে গেছে। ল্যাপটপ আছে কি কি আছে, বাড়ি ঘর আছে কিনা তার খোঁজ খবর লাগাই দিছে। আগের দিন আর একটা ব্যাচে ওরকম বন্ধ দেওয়া হয়েছে, কি যেন একটা বন্ধ ছিল, বুদ্ধ পূর্ণিমা না কি ছিল না গত মাসে একটা। তো লেখছে এসব বন্ধ কি দেয়, স্কুল কলেজেও সব বন্ধ দেয় না এখন, বা এসব আমি যেন দেখছি। তো এখন ধরেন আহ পরবর্তীতে আমি বললাম যে আপনাদের কাছে মনে হতে পারে যে এটা বন্ধ, কিন্তু আমরা যারা চাকরি করি তাদের কাছে ওই একটা ছুটির দিন মানে বিরাট ব্যাপার। বছরে কয়টাই বা ছুটি পাই আমরা,
কারণ দেখা যাচ্ছে স্কুল কলেজ রোজার এবার মনে হয় 40 দিন বন্ধ ছিল। এবার এবার রোজায় 40 দিন বন্ধ ছিল কিন্তু স্কুল কলেজ সব মিলে 40 দিন। আর আমরা ছুটি পাইছি কয়দিন? 4 দিন না 5 দিন, শুধু ঈদের একদিন আগ থেকে ঈদের 3 দিন পর। এই তো ওই দেখা যায় বছরে যে সমস্ত ছুটিগুলো আছে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, রোজার ঈদ বা কুরবানি ঈদ বা এই যে সামনে পূজা আছে, পূজায় হয়তো বা দশমীর দিনে বন্ধ থাকবে, বা এই ছোটখাটো দুই একটা হাতে গোনা কয়টা ছুটি পাই। এই জন্য যেগুলো পাই ওইগুলোতে আসলে অফিস তো স্বাভাবিকভাবে কেউ করতে চায় না। তো তখন আমি ওনাকে বললাম যে আপনি ওইভাবে চিন্তা করে আমাদের এন্ড থেকে ভাবেন যে আমরা কয়দিন আসলে ছুটি পাই। আপনারা ক্লাস করেন, আপনারা তো রেগুলার আসেন না, 3 দিন আসেন সপ্তাহে, তবে 1-2 ঘন্টা থেকে চলে যান। কিন্তু আমাদের তো সকাল 9টা থেকে 5টা পর্যন্ত রেগুলার থাকা লাগে, সপ্তাহে 6 দিন 6 দিনই থাকতেছে। তো আমাদের দেখা যায় একটা ছুটি যখন আসে সরকারি ছুটি, স্বাভাবিকভাবে সবাই চায় যে ওই ছুটিটা আমরা কাটাই, কারণ আমাদেরও ফ্যামিলি আছে, সবকিছু আছে। তখন বলছে, হ্যাঁ স্যার এইভাবে তো কোনো জানি ওই তো এ তো ভাববেন না। হ্যাঁ।